আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সমসাময়িক বিষয়। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আর তা হচ্ছে প্রবাসীদের ভোট। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সাংবাদিক, আমাদের নবকণ্ঠ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব আবু তাহির। আবু তাহির ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের শোতে। কেমন আছেন আপনি? আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। তার ভাই, আপনি জানেন যে বাংলাদেশ সরকারের কর্তৃক ইতিমধ্যেই প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হয়েছে এবং এবছরই বোধহয় প্রথম প্রবাসীরা তাদের ভোট দিতে পারবে। কিন্তু প্রসেসিংটা একটু কঠিন হওয়ার কারণে আমরা চাচ্ছি যে এই বিষয়টা যারা প্রবাসী আছে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে, যাতে তারা এটাকে সহজভাবে গ্রহণ করতে পারে। তো শুরুতেই আমরা ছোট্ট একটি ভিডিও দেখি, তারপর ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে? সংসদে নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এর জন্য চালু হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করলেই ভোটারের ঠিকানায় পাঠানো হবে ব্যালট পেপার। ইসির হিসাবে ব্যালট পৌঁছানো থেকে ফেরত আসা পর্যন্ত সময় লাগবে 15 থেকে 30 দিন। ইসি অতিরিক্ত সচিব AKM আলী নেওয়াজ বলেন, শুধু অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে। প্রার্থী ঠিক হওয়ার পর অ্যাপ থেকে ভোট দেওয়া যাবে। নিবন্ধনের জন্য লাগবে আন্তর্জাতিক সিম কার্ড। জিও লোকেশন চালু থাকায় বাংলাদেশে বসে এই অ্যাপ ব্যবহার সম্ভব নয়। আন্তর্জাতিক মোবাইল নম্বর প্রবেশ করানোর পর ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে। ওটিপি দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ছবি তুলে আপলোড করতে হবে। পরবর্তীতে দিতে হবে ভোটারের ছবি। এরপর ক্যামেরার সামনে ডানে বাঁয়ে মুখ ঘুরিয়ে ভেরিফিকেশনের পর চেহারার সঙ্গে মিললে আপনি এখন নিবন্ধিত লেখা প্রদর্শিত হবে অ্যাপে। এরপর পাসপোর্ট থাকলে সেটিরও ছবি দিতে হবে। নিবন্ধনের সময় দেওয়া ঠিকানায় পাঠানো হবে প্রতীকী সহ ব্যালট প্যাকেট। প্যাকেটে থাকবে 119টি রাজনৈতিক প্রতীক। তবে প্রার্থী চূড়ান্ত না হওয়া পর্যন্ত ভোট দেওয়া যাবে না। এদিকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ খান জানান, খামের কিউআর কোড স্ক্যান করলে দেখা যাবে নিজের আসনের সব প্রার্থী। সেখান থেকে টিক বা ক্রস দিয়ে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটার। ব্যালটের সঙ্গে যুক্ত ঘোষণাপত্রে স্বাক্ষর না করলে ভোট বাতিল হবে। ইসির হিসাব, প্রতি প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় খরচ হবে 700 টাকা। নতুন এই উদ্যোগে প্রথমবারের মতো দেশের বাইরে থেকেও ভোটাধিকার। জি তাই ভাই, তাহলে আমরা যে নিউজটি দেখলাম, তো মূলত আজকে আমরা আলোচনা করতে চাই ফ্রান্সে যারা অবস্থান করছেন এবং বহির্বিশ্বে যারা আছেন তারা কিভাবে এই পোস্টাল ভোট অ্যাপসে, যেটাকে অলরেডি লঞ্চ করা হয়েছে, এটাকে ব্যবহার করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন এবং পরবর্তী ধাপে তারা তাদের ব্যালট প্রাপ্তির পরে ভোট দিয়ে আবার বাংলাদেশে প্রেরণ করতে পারবেন। সেই বিষয়গুলো যদি দর্শকদের উদ্দেশ্যে একটু আপনি সুন্দর করে উপস্থাপন করেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এটি আসলে একটি দীর্ঘদিনের আন্দোলনের ফসল বলা চলে। স্বাধীনতার পর এই প্রথম প্রবাসীরা ভোট দিতে পারবে। যদিও আমরা যে দাবি করেছিলাম প্রথম থেকে সেটি ছিল যে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ভোট দেবে এবং এটি অত্যন্ত সহজ পদ্ধতি ছিল। কিন্তু যাই হোক, অবশেষে পোস্টাল ভোটই সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাকে স্বাগত জানাই। এখন বিষয় হচ্ছে যে এখানে এইবার যদি নির্বাচনে অধিক সংখ্যক, এটা হচ্ছে একটা ফোকাস পয়েন্ট, অধিক সংখ্যক প্রবাসীরা ভোট না দেয়, তাহলে পরবর্তী যে গভর্নমেন্ট আসবে, যে সরকার আসবে, তারা কিন্তু আগ্রহ হারাবে। কারণ আপনি জানেন, এই একটু আগে যে আপনি ভিডিও দেখছিলেন যে প্রত্যেক পার্সন বা প্রত্যেক ব্যক্তির পেছনে 700 টাকা খরচ হবে। এটি একটি ব্যয়বহুল প্রক্রিয়া। সেহেতু এখন যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, এই হিসাবে তারা এই ব্যয়কে খুব একটা গুরুত্ব দেবে না। কিন্তু যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তারা কিন্তু এই ব্যয়কে, দেখা গেছে যে প্রায় 700 থেকে 1000 কোটি টাকার মতো এখানে খরচ হবে। তারা চিন্তা করবে, হ্যাঁ, এই জন্য প্রত্যেক প্রবাসী যে যেখানে থাকবেন ভোট দিতে হবে। এটা হচ্ছে কথা। আপনার প্রার্থী যেই হোক, যে দলেরই হোক, যার সাথেই আপনার, যাকেই আপনি পছন্দ করেন অথবা না ভোট দেন, যেটাই করেন, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে প্রক্রিয়াটা যদিও একটু দীর্ঘ বা একটু প্রসেসিং এর মধ্যে অনেকের প্রশ্ন আছে, কিন্তু আমি যদি সহজে বলি, এটা যে 29 তারিখ থেকে ফ্রান্সের প্রবাসীরা, আমি ফ্রান্সের কথাই বলতেছি, ফ্রান্সের প্রবাসীরা 29 তারিখ থেকে 3 ডিসেম্বর পর্যন্ত, মানে আর 5 দিন পরে 5 দিনের জন্য নিবন্ধন করতে পারবেন। মানে 3 তারিখের পরে কিন্তু আর চেষ্টা করলেও কোনো কাজে আসবে না। আপনি অ্যাপসে নাও ঢুকতে পারেন বা ঢুকতে পারবেন না। সুতরাং আপনি ফ্রান্সের যে প্রান্তেই থাকুন, এই 5 দিনের মধ্যে আপনার যদি এনআইডি কার্ড থাকে অথবা এনআইডি কার্ডের ফটোকপি থাকে, অনেকে দেশের মধ্যে এনআইডি কার্ড রেখে চলে আসছেন, সাথে নেই, আপনি সেক্ষেত্রে ফটোকপি দিয়েও কাজ সারতে পারবেন বা আপনি ভোটটা প্রদান করতে পারবেন। আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের বেলায় কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে মোবাইল নাম্বার আপনি ইউজ করার ক্ষেত্রে, ধরেন অনেকে আছে হোয়াটসঅ্যাপ ইউজ করেন, মোবাইল নাম্বার ইউজ করেন না, সেক্ষেত্রে কিন্তু ওটিপিটা পাবেন না। ওটিপি মানে একটা কোড আর কি। এই কোডটি তিনি না পেলে নিবন্ধন প্রক্রিয়াটা তিনি সম্পন্ন করতে পারবেন না। সুতরাং একটা ভ্যালিড মোবাইল নাম্বার ইউজ করতে হবে সেখানে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা অনেকে ডোমিসিল ইউজ করি, মানে অনেকে সরকারি সংস্থার অ্যাড্রেস গুলো ইউজ করি। সেক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হবে। দেখা যাবে যে আপনি
যে সরকারি সংস্থার অ্যাড্রেসে বা ঠিকানায় চিঠি নিয়ে এসেছেন বা ব্যালট পেপারটা নিয়ে এসেছেন, এক সপ্তাহ আপনার কাছে সময় থাকে, এক সপ্তাহে একদিন আপনি ওই ঠিকানায় গিয়ে চেক করতে পারবেন। সেখানে দেখা গেল আপনি যেদিন গেছেন এদিন আপনার ব্যালট পেপারের মেয়াদ অলরেডি চলে গেছে বা সময়টা অলরেডি চলে গেছে। সুতরাং একটা সহজ ঠিকানা, যেহেতু এটার সাথে ফ্রান্স সরকারের কোনো সম্পর্ক নেই, সুতরাং একটা সহজ ঠিকানা আপনার আত্মীয় স্বজনের বাসা অথবা বন্ধু বান্ধবের বাসা বা কোনো দোকান, যেখানে আপনি ব্যালট পেপারটা আসলেই বা চিঠিটা আসলেই আপনি সাথে সাথে খবর পেতে পারেন, নিয়ে আসতে পারেন, ফর্ম ফিল আপ করে আবার ব্যাক করে দিতে পারেন। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটা বিষয়, জি একটু এটা ইন্টারফেয়ার করি, এই যে চিঠির ব্যাপারটা আপনি যেটা বলছেন, আমার মনে হয় চিঠির প্রাপ্তি যেখানে হয় নর্মালি সে চিঠিপত্র তার নামে আসে, সেটা ফ্রান্সের বিভিন্ন অফিস আদালত থেকে তার নামে চিঠি আসে, ওই ঠিকানাটাই ইউজ করা বেটার। কারণ নতুন একটা ঠিকানা দিলে ওই ঠিকানায় দেখা যাবে যে তাকে কেউ চিনে না। হঠাৎ করে দেখো পোস্ট অফিস থেকে পিওন আসলো, সে ওই ব্যক্তিকে খুঁজলো, ওই নামে খুঁজলো, দেখলো যে কোনো লেটার বক্স নাই অথবা ওই যে অ্যাড্রেস ওইখানে তাকে চিনে না, তখন কিন্তু সে আর পাবে না। সেই জন্য রেগুলার যে অ্যাড্রেস সে ইউজ করে সেটা। আপনার কথা ঠিক, কিন্তু এখানে একটা প্রতিবন্ধকতা আছে। যেমন ধরেন আপনার বিলায় আপনি আপনার বাসার অ্যাড্রেস ইউজ করেন, কিন্তু এখানে অনেক মানুষ আছে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থী, রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন বা করবেন এরকম, তারা কিন্তু ব্যক্তিগত বাসা বা ব্যক্তিগত অ্যাড্রেস নেই। সেক্ষেত্রে হয় কি সংস্থার অ্যাড্রেস ইউজ করেন। তো সংস্থাতে একটা সমস্যা আছে। সংস্থাতে ধরেন সপ্তাহে, এমনও সংস্থা আছে সপ্তাহে একদিন চিঠি চেক করতে পারবেন, বা এমনও সংস্থা আছে 10 দিনে একদিন আপনি চিঠি চেক করতে পারবেন। সেক্ষেত্রে দেখা গেল আজকে চিঠিটা আসলো, কিন্তু আপনার চিঠি চেক করার সময় হলো কি 10 দিন পরে। সময়টা এই সময় আপনি এই চিঠি করতে পারবেন। এই জন্য লাপুস্টে অনেক সময় চেষ্টা করবে আপনি পরিচিত কোনো অ্যাড্রেস ইউজ করেন বা আপনার আশেপাশের কোনো অ্যাড্রেস ইউজ করেন, অথবা যে অ্যাড্রেসই ইউজ করুক সেটাকে তার নলেজে থাকতে হবে এবং সেই স্থানকে জায়গায় থাকতে হবে। নতুবা আপনার ব্যালট পেপার আসবে ঠিকই, আপনার জন্য সরকার 700 টাকা খরচ করবে ঠিকই, কিন্তু আপনি এটা পাবেন না, আপনার বুটটা নষ্ট হবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে একটা নেতিবাচক আওয়াজ দেওয়া হচ্ছে। নেতিবাচক আওয়াজটা কি, যে আপনি জানেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সুতরাং আওয়ামী লীগের লোকজন কি বলছে যে এটা তফসিল হইতে দাও, নির্বাচন হবে কিনা, এটা হবে পাতানো নির্বাচন, এরকম নানা কথা বলা হচ্ছে। আবার অনেকে বলছেন যে আপনি যে বুট দিবেন, বুট দেওয়ার সাথে সাথে ফ্রান্স সরকারের কাছে আপনি কিন্তু খবর চলে যাবে, এটাও কিন্তু প্রচার করা হচ্ছে যাতে বুট না দেওয়া হয়। আবার আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন অনেক মানুষ আছে যারা এখানে নতুন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছে, সে তার অরিজিনাল এনআইডি কার্ড লুকিয়েছে বা অরিজিনাল এনআইডি কার্ড এখানে প্রকাশ করে নাই, পাসপোর্ট এখানে শো করে নাই, সে চিন্তা করছে যে আমি ভোট দিলে হয়তো বা একটা বিপদের মধ্যে পড়তে পারি। এটা আমরা একটা এনসিউরিটি করতে পারি যে এই ভোট প্রদান প্রক্রিয়ার সাথে বাংলাদেশ সরকারের, ফ্রান্স সরকারের কোনো সম্পর্ক নেই এবং হবেও না, এটা হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এটা একটা বড় বিষয় যে আমাদেরকে সবাইকেই ভয় পাওয়ার কিছু নাই। এক্স্যাক্টলি, ভয় পাওয়ার কিছু নাই। আপনাকে ভোট দিতে হবে, আপনার কাছে শুধুমাত্র বাংলাদেশি এনআইডি কার্ড থাকলেই হবে। আর অনেকে আরো বলেছেন যে ফ্রান্সের কার্ড থাকতে হবে কিনা বা ফ্রান্সের বৈধতা থাকতে হবে কিনা। এটার সাথে ফ্রান্সের বৈধতা বা ইউরোপের বৈধতা, ফ্রান্সের কার্ড, ফ্রান্সের ইমিগ্রেন্ট কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। আচ্ছা তার ভাই, আপনি তো সাংবাদিক হিসেবে বিভিন্ন বাংলাদেশি মহলের সাথে ওঠা বসা, আপনার অনেক বড় এঙ্গেজমেন্ট আপনার আছে। তো আপনি এই অ্যাপসটা লঞ্চ করার পর থেকে বাংলাদেশি কমিউনিটির মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া আপনি লক্ষ্য করছেন, বা তারা কি আনন্দিত বা ভোট দেওয়ার জন্য তারা আগ্রহী কিনা? দেখেন, এটা আমি প্রথম দিকেই বলছি যে এটা একটা 54 বছরের ফসল। মানে এই পদ্ধতির কারণে বা এই প্রবাসীদের ভোট কিন্তু প্রবাসীরা খুব, আপনি দেখেন যে প্রবাসীদের ভোট কিন্তু এটা দীর্ঘদিনের একটা প্রত্যাশা বা এই আশা আকাঙ্ক্ষা ছিল। সেটি অবশ্যই প্রবাসীরা, আপনি যদি ফ্রান্সের কথা বলেন, ফ্রান্সে কিন্তু বেশ প্রাণবন্ত বলা চলে কমিউনিটি। হ্যাঁ, আওয়ামী লীগের লোকজনও প্রাণবন্ত যে এটা এই প্রক্রিয়াটা আসার দরকার ছিল, যদিও তারা নির্বাচনে অংশ নিতে পারছে না হিসাবে তাদের হয়তো মন খারাপ, কিন্তু এই প্রক্রিয়াটাকে অবশ্যই সবাই স্বাগত জানিয়েছে। এবং এটির মাধ্যমে যে প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার, যেটা বলি আমরা প্রবাসীদের দীর্ঘদিনের দাবি, সেটা হচ্ছে এই ভোটাধিকার প্রতিষ্ঠা, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এটিকে আমরা সবাই অত্যন্ত, বা এই কমিউনিটির সবাই অত্যন্ত ভালো একটি নজির হিসাবে নিয়েছেন। এবং এটি কন্টিনিউ করার জন্য, প্রথমে আমি বলছি যে কন্টিনিউ করার জন্য আমাদেরকে নিবন্ধন না করার কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে, নিবন্ধন করতেই হবে আমাদেরকে। রাইট। তো আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনারা বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করেন, তখন এরকম কি ফিল করছেন যে তারা আসলে এই জিনিসটা বুঝতেছে না কিভাবে রেজিস্ট্রেশন করবে অথবা কিভাবে ভোটটাকে দিবে এবং কিভাবে টাকা বাংলাদেশে পাঠাবে আবার? তো এরকমের আমার কাছে মনে চাই না, কারণ আমি গত কয়েকদিন বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন জনসমাবেশে গেছি, তখন দেখছি যে অনেক মানুষই আছে তারা এই জিনিসটাকে বুঝতেছে না, এখন পর্যন্ত তারা অ্যাপস গুলো ডাউনলোড করে নাই। এদের ব্যাপারে আমরা কি করতে পারি, তাদেরকে কি কোনো হেল্প করা যায়? এটা অনেক বড় প্রশ্ন বা অনেক বড় বুঝার বিষয়। দেখেন, আমাদের এখানে 100টির উপরে সামাজিক সংগঠন আছে, 100টির উপরে। এই কমিউনিটি কিন্তু প্রায় 1.5 থেকে 2 লাখ বাংলাদেশিদের কমিউনিটি।
জি জি আমাদের আসলে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রবাসীদের ভোটাধিকার, যেহেতু আমরা দীর্ঘদিন থেকে চিৎকার করেছি এটা নিয়ে, কিন্তু সে অর্থে খুব কম সংগঠন, আমি শুধু বাংলাদেশ নাগরিক পরিষদ নামে একটা সংগঠনকে দেখছি যারা এই ভোটাধিকার নিয়ে উদ্যোগ নিছে, প্রচারণায় আছে। বিএনপির পক্ষ থেকে কিছু প্রচারণা আমি দেখেছি। আর কিন্তু যারা সামাজিক সংগঠন, যাদের কাজ বেসিক্যালি, তারা কিন্তু এই বিষয়ে একদম নীরব। সুতরাং এটা কিন্তু এটাই কিন্তু প্রবাসীদের, মানে আমরা যে প্রবাসীরা সংগঠন করি, এটা শুধুমাত্র বছরে একটা পিকনিক বা বছরে ওই ঈদ পুনর্মিলনী করার জন্য না, প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা, প্রবাসীদের জন্য কাজ করা। সেক্ষেত্রে আমি বলবো যে ফ্রান্সের সংগঠনটা সবাই ঘুমাইতেছে, নীরবে ঘুমাচ্ছেন, এবং তাদের খুব একটা উদ্যোগ দেখা যাচ্ছে না, কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, এবং আমরা চেষ্টা করেও উদ্যোগ দেখাইতে পারছি। আপনি কি মনে করেন না যে এই কমিউনিটির ব্যক্তিত্ব যারা আছে বা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি যারা আছে, তাদেরকে এই ব্যাপারে একটি গ্রহণযোগ্য ভূমিকা নেওয়া উচিত এবং এই ব্যাপারে গ্রহণযোগ্য ভূমিকা নেওয়া উচিত? বিষয় হচ্ছে যে কমিউনিটির যারা নেতারা আছেন তারাও বুঝতেছেন কিনা, এটাও আমাদের বোঝা উচিত। এই জন্য যারা বুঝেন বা যে সংগঠনগুলো বুঝতেছে, যেমন নাগরিক পরিষদ বা বিএনপি, তাদের উচিত কি, তারা একটা সেমিনার আয়োজন করা, এই প্রবাসীদের ভোটাধিকার নিয়ে খুব দ্রুত সেমিনার আয়োজন করা, বিভিন্ন পয়েন্টে লিফলেটিং করা, বা বিভিন্ন, যেহেতু বাংলাদেশিরা কিন্তু এই, আপনি যদি প্যারিসের কথা বা ইলদাফন্সের কথা চিন্তা করেন, তাহলে বাংলাদেশিরা কিন্তু বিভিন্ন দোকানের মধ্যে সীমাবদ্ধ, বা দোকান কেন্দ্রিক, কিন্তু রেস্টুরেন্ট বা বিভিন্ন এরিয়ায়, ওই পয়েন্ট গুলাতে এখন টিম করে করে কাজ করা উচিত। যে ভোটার নিবন্ধন কিভাবে করতে হবে, সবার মোবাইল হাত থেকে নিয়ে অ্যাপস গুলা ডাউনলোড করে দিলে, একজনকে দিলে তার মাধ্যমে দেখা যাবে 10 জন 12 জন 15 জন এরকম হয়ে যাবে। বা বিশেষ করে মহিলারা, আমাদের যারা মহিলা, তাদের কাছে কিভাবে পৌঁছাবো, আমরা তো ডিরেক্টলি যেতে পারবো না। সেক্ষেত্রে মসজিদ থেকে বা আরো যে কমিউনিটি গুলো আছে, বিভিন্ন মহিলাদের সামাজিক সংগঠন গুলো আছে, সেগুলোতে নক করলে কিন্তু তারা এই রেজিস্ট্রেশন করতে পারবে। নতুবা দেখা যাবে যে আমরা 2 লাখ বাংলাদেশি বসবাস করি, হয়তো বা 1 লক্ষ বাংলাদেশিদের এনআইডি কার্ড আছে, এই 1 লক্ষ ভোট কিন্তু যাবে না, যাবে কি 1000 2000 1500। সেক্ষেত্রে আর পরবর্তীতে কিন্তু সরকারের ইন্টারেস্ট ফিল করবে না। সরকার চিন্তা করবে যে প্রবাসীরা হুদাই, মানে এমনিতেই বলে এই দাবি ওই দাবি, কিন্তু বাস্তবে তারা আগ্রহী না। রাইট, ঠিক আছে। তো তাহলে তাহলে আমরা এইভাবে শেষ করতে পারি যে যারা এই বিষয়গুলো বুঝতেছে না, তারা যদি আমাদের সহযোগিতা নিতে চায়, যারা সামাজিক ব্যক্তিত্ব আছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, অথবা বিভিন্ন জায়গায় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আছে, সেখানে যাই যদি একদম ডিরেক্টলি তারা সহযোগিতা নিতে পারে। কারণ প্রথমত রেজিস্ট্রেশনের ব্যাপার, এখানে অন্য কিছু নাই প্রথমত। এরপরে যখন তার অ্যাড্রেসে মেইন ইম্পর্টেন্ট, এখন রেজিস্ট্রেশন না করলে সে ভোট দিতে পারতেছে না। এরপরে হচ্ছে যখন ব্যালটটা আসবে তার কাছে, তখন সে তার গোপনীয়তা রক্ষা করে কাকে সে ভোট দিবে, এটা তার এখতিয়ার। মানে ওই পর্যন্ত যদি সে যেতে পারে। অ্যাড করি আপনাকে, আপনি কিন্তু এনআইডি কার্ডটা যখন দিয়ে দেবেন বা রেজিস্ট্রেশন প্রসেসে, দেখা গেছে আমাদের কিন্তু বিশাল আগ্রহ, আমরা যে নেতাকে ভোট দেব ওই নেতার কাছে আমাদেরকে প্রকাশ করার বা প্রচার করার জন্য আমরা কিন্তু ছবি উঠাই, তারপরে এটা ব্যালট পেপারে দিয়ে দেই। যেমন নির্বাচন ভোট দিয়ে আসার পরে এরকম 2 চিহ্ন দেই, 1 চিহ্ন দেই, এগুলা করি। এনআইডি কার্ড কিন্তু এখানে আপনাকে দেয়া আছে, আপনাকে মনে রাখতে হবে যে এই কাজটা করা যাবে না, স্পষ্ট বলেছে যে আমরা চেষ্টা করব যারা এরকম ছবি প্রকাশ করবেন, যদি আমরা প্রমাণ পাই, সেক্ষেত্রে তাদের এনআইডি ব্লক করবো। আর এনআইডি ব্লক মানে হচ্ছে আপনি নিজেই ব্লক। সুতরাং এই বিষয়টাও কিন্তু মাথায় রাখবেন যে এই চিহ্নগুলা দেওয়ার আগে একটু বুঝে শুনে দিতে হবে। ছবি যদি উঠান তাহলে আপনার কাছে একান্ত রাখতে হবে, বা আপনার নেতাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রমাণ দিবেন, কিন্তু এই কাজটা করা যাবে না যে সোশ্যাল মিডিয়ায়, তাহলে কিন্তু এটা নেতিবাচক প্রভাব পড়বে পরবর্তী ভোটের মধ্যে। জি, তাহলে তাই আমরা সর্বশেষ কি মেসেজ রাখতে পারি প্রবাসী ভোটারদের জন্য, তারা যাতে এটা সহজভাবে নিতে পারে? আপনার সর্বশেষ বক্তব্য যদি একটু বলেন। আমি মনে করি এটা লজ্জা পাওয়ার কিছুই নেই। অনেকেই অ্যাপ সম্পর্কে আমরা আসলে বুঝি না। আমাদের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে 29 তারিখ শুরু হওয়ার আগে, মানে 28 তারিখের আগেই প্রিপারেশন নিতে হবে। এনআইডি কার্ডের ফটোকপি করে রাখেন, পাসপোর্টের ফটোকপি করে রাখেন, ছবি আপনি সরাসরি দিতে পারবেন, একটা ভ্যালিড মোবাইল নাম্বার হলেই হবে। এবং আপনি যদি না পারেন, নিকটস্থ কোনো ট্যাক্সি ফোনে, অনেক ট্যাক্সি ফোনে কিন্তু এই বিষয়ে জানে, ট্যাক্সি ফোনে অথবা নিকটস্থ কোনো মানুষ যারা জানে তার সহযোগিতা নেন, আপনি নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, বাংলাদেশে ভোট প্রদান করে নেবেন। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে শেষ করতে চাই। আপনারা খুব সিরিয়াস বিষয়টাকে মনে করে যদি আপনারা রেজিস্ট্রেশনের কার্যক্রমগুলো সম্পন্ন করেন, সেক্ষেত্রে আপনার পরিচিত বন্ধু বান্ধব, কাছের কোনো প্রতিষ্ঠান অথবা বাংলাদেশি কমিউনিটির যে কোনো ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সামাজিক ব্যক্তিত্ব হোক, তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আপনি 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বরের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন, তাহলেই আপনি বাংলাদেশের ভোটের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। তাহির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।